সালাম। ভালো আছি। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে? জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে। ওকে, ফাইন। জি, ওয়ালাইকুম সালাম। দেখেন, আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2016 সালের প্রশ্নগুলো সমাধান করব। না, আজকে বোধহয় 21টা প্রশ্ন আছে। 21টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো খুব সহজ, একদম জটিল কোনো প্রশ্ন নাই এখানে। ঠিক আছে, শুরু করি পড়াশোনা। 1 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলা হচ্ছে যে এ পারসন হ্যাজ টু কাভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার ইন 45 মিনিটস। ইফ হি কাভার্স হাফ অফ দ্য ডিস্টেন্স ইন 2/3 অফ দ্য টোটাল টাইম, টু কাভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন দ্য রিমেইনিং টাইম, হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার মাস্ট বি। বলা হচ্ছে যে একজন মানুষ 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো এই মানুষটা 2/3 সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। ওই মানুষটা 2/3 সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে বাকি সময়ে, বাকি দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? ঠিক আছে, বাকি যেই সময়টা থাকবে আর বাকি যেই দূরত্বটা থাকবে, এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় কত লাগবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে এখান থেকে দুইটা জিনিস আগে ক্লিয়ার করতে হবে আমাকে, যে ভাই মানুষটা 6 কিলোমিটার পথ যাবে 45 মিনিটে। এরপরে বলতেছে যে অর্ধেক পথ যাবে 2/3 টাইমে। তাহলে ছয়, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স হচ্ছে আমার 6। 6-এর অর্ধেক কত? 6-এর অর্ধেক হচ্ছে আমার 3 কিলোমিটার। তাহলে এই 3 কিলোমিটার পথ যাইতে তার সময় কত লাগবে? বলতেছে যে টোটাল সময় হচ্ছে 45 মিনিট। এই 45 মিনিটের 2/3 সময় লাগবে অর্ধেক পথ যাইতে, অর্থাৎ 3 কিলোমিটার যেতে। তো 45-এর 2/3 কত? এই যে 30 মিনিট। 30 মিনিট, তার মানে 3 কিলোমিটার পথ যাইতে তার 30 মিনিট সময় লাগে। এখন আমাদের কাছে ওদের জিজ্ঞাসা হচ্ছে যে বাদ বাকি যে ডিস্টেন্স আছে এখনো 3 কিলোমিটার, বাদ বাকি তো এখনো 3 কিলোমিটার ডিস্টেন্স আছে। তাহলে এই 3 কিলোমিটার পথ যদি বাকি সময়, তাহলে 45 মিনিটের ভিতরে 30 মিনিটে আমি 3 কিলোমিটার গেছি। তাহলে আমার কাছে এখনো সময় কত আছে? এখনো 15 মিনিট সময় আছে। তো বলতেছে যে এই বাকি পথটা, অর্থাৎ এই 3 কিলোমিটার পথটা যদি আপনি 15 মিনিটে পাড়ি দিতে চান, তাহলে আপনার স্পিডটা কত হবে এইটা একটু বের করে দেখান। আপনার স্পিডটা কত হবে? তাহলে খেয়াল করেন, আমরা সবাই জানি স্পিড মানে কি। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম, অর্থাৎ ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিলে আমরা স্পিড পাবো। এখন দেখেন এখানে ডিস্টেন্স কত? এই যে 3 কিলোমিটার। টাইম কত? এই যে 15। আমরা স্পিড মানে আরেকটা কথা জানি, যে একটা যানবাহন 60 মিনিটে যতটুকু পথ যাবে সেটাই হচ্ছে তার কি? স্পিড। একটা যানবাহন 60 মিনিট বা 1 ঘন্টায় যতটুকু পথ যায় সেটাই কি তার, সেটাই হয় কি তার স্পিড হয়। তাহলে আমাকে এখানে কি করতে হবে? জাস্ট এদের সাথে 60কে গুণ করে দিতে হবে। সো 60কে যদি আমরা গুণ করে দিই, 15 60-এর মধ্যে যাবে কয়বার? 4 বার। 3 আর 4-এ কত হয়ে যাবে? এই যে 12 হয়ে যাবে। তাহলে বাকি পথটুকু তার 15 মিনিটে অতিক্রম করতে হলে প্রতি ঘন্টায় গতিবেগ হবে কত? 12 কিলোমিটার। 12 কিলোমিটার, অপশন সি উত্তর। যে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গতিবেগ।
পরেরটাতে চলে যান, 2 নাম্বার। এখানে বলা হচ্ছে যে হোয়াট ডেসিমাল অফ অ্যান আওয়ার ইজ এ সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ। 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ। আমরা জানি কি, আমরা জানি যে ভাই এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। আবার আমরা এইটাও জানি যে এই 60 মিনিট সমান সমান কত হয়, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। যেহেতু আমাকে বলেই দিছে যে 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ হবে, তাই আমরা ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম। অর্থাৎ এই যে 1 সেকেন্ড 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডের কত অংশ হবে। সো এটা সহজে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট নর্মালি ছোটবেলায় যেরকম করতাম যে 3600 দিয়ে এই যে 1কে ভাগ করে দিব। সো 3600 দিয়ে তো 1কে ভাগ করতে পারি না, এই জন্য একটা শূন্য এখানে দশমিক, তাও ভাগ যাচ্ছে না। আর একটা শূন্য এখানে শূন্য, আর একটা শূন্য এখানে, আরেকটা শূন্য, আরেকটা শূন্য এখানে, আরেকটা শূন্য। এখন আসেন 36 এটার ভিতরে কতবার যাবে, 2 বার। 3600 তো ওখানে কত, 7200 হয়ে যায়। 7200, তাহলে এখানে কত হবে, 2800 হয়ে যাবে। আর একটা শূন্য নেন, 28000। এখন 3600 এটার ভিতরে সর্বোচ্চ কতবার যাবে দেখেন, যদি আমরা 8 বার দেই, 8 3-এ 240, 6 8 48, বেশি হয়ে যায়, 288 হয়ে যায়। তাহলে 7 বার দিয়ে দেখি, 7 বার দিলে 30 সাথে 210, 6 7 42, তার মানে হচ্ছে 252। অর্থাৎ 25200 পর্যন্ত দেয়া যাবে। 25200 পর্যন্ত যাবে যদি আমি এখানে 7 বার পর্যন্ত যাই। যে 3600 7 বার ভাগ দিলে 25200। আর ক্যালকুলেশন করার দরকার নাই, দেখেন উত্তর এখানেই দেওয়া আছে যে এই যে 0.00027, এই যে 0.00027 হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর। মানে এটা আরো যাবে, আরো যাবে, এরপরে আরেকটা আরো কিছু সংখ্যা হয়তো ছিল, বা ক্যালকুলেশন করে আরো কিছু সংখ্যা পাওয়া যাবে, বাট এটা এই পর্যন্তই শেষ করে দিছে। তার মানে এই যে 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ হবে, এই যে 0.00027 অংশ হবে। মানে সিম্পল দশমিকের একটা ভাগ করতে হবে, এখানে আর কিছুই না। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন 3-এ বলা হচ্ছে যে ওয়ান পাইপ ক্যান ফিল আ ট্যাঙ্ক 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ। If together the two pipes can fill the tank in 36 minutes, then the slower pipe alone will be able to fill the tank in. বলতেছে যে একটা পাইপ আরেকটা পাইপের চেয়ে 3 গুণ বেশি গতি সম্পন্ন। ঠিক আছে, একটা পাইপ আরেকটা পাইপের চেয়ে 3 গুণ বেশি গতি সম্পন্ন। সো দুইটা পাইপ একত্রে 36 মিনিটে একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারে। এই দুইটা পাইপ একত্রে 36 মিনিটে দুইটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারে। তো জিজ্ঞাসা করছে যে ধীর গতির পাইপ দিয়ে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত সময় লাগবে। ধীর গতির পাইপ দিয়ে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত সময় লাগবে। দেখেন আমরা সময় এবং কাজের অঙ্ক করছি না, সময় এবং কাজ আর এই যে পাইপ এন্ড সিস্টার, এই দুইটা অধ্যায়ের কনসেপ্ট এবং ম্যাথ সমাধানের সিস্টেম এক। এবং এখানে আপনি ইফিসিয়েন্সি ছাড়া আপনি কোনো ম্যাথ করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে ইফিসিয়েন্সি জিনিসটা কি, ইফিসিয়েন্সি জিনিসটা কি। আমি যদি নর্মালি এই কথাটা বলি যে ধরে নেন যে রহিম নামের একটা লোক 20 দিনে
এক অংশ কাজ করতে পারে। আমরা এরকম লিখতাম না যে রহিম 20 দিনে করতে পারে এক অংশ কাজ, এক অংশ কাজ। তাহলে রহিম এক দিনে করতে পারে কত? এই যে 1/20 অংশ কাজ। এই যে রহিমের এক দিনের যে কাজটা, এইটাকেই আমরা কি বলি? ইফিসিয়েন্সি বলি। ঠিক আছে? রহিম 20 দিনে এক অংশ কাজ করতে পারে, তাহলে রহিম একদিনে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। ঠিক সেম ভাবে এখানে যদি দিন না থেকে ঘন্টা থাকতো, তাহলে আমরা সেম কথা বলতাম যে রহিম 20 ঘন্টায় এক অংশ কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় যত কাজ করতে পারবে সেটাই তার ইফিসিয়েন্সি। আবার এখানে মিনিট থাকতে পারত, যে রহিম 20 মিনিটে একটা কাজ করতে পারে, তাহলে ইফিসিয়েন্সি কত হতো? যে রহিম 1 মিনিটে যতটুকু কাজ করতে পারবে সেটাই হবে তার ইফিসিয়েন্সি। তার মানে একজন মানুষ একদিনে, 1 ঘন্টায়, 1 মিনিটে যতটুকু কাজ করতে পারে এইটাকে আমরা ইফিসিয়েন্সি বলি। বাট এই যে ফ্র্যাকশন সিস্টেম, এইগুলো হচ্ছে স্কুল লেভেলের ম্যাথ, মানে স্কুল লেভেলে আমরা এইভাবে সমাধান করে আসছি। আমরা এখন আর এইগুলো এইভাবে সমাধান করব না। ঠিক আছে? তো এখানে যেহেতু ওই যে টপিক ভিত্তিক বিস্তারিত আলোচনা করার কোনো অবকাশ নাই, সো আমরা এখানে ওইভাবে দেখাবো না। আমরা জাস্ট একটু খেয়াল করেন, প্রশ্নে যা বলছে তাই করব। এখানে প্রশ্নের প্রথম বাক্যে আপনাকে ইফিসিয়েন্সি সম্বন্ধে একটা ধারণা দিছে, অর্থাৎ দুইটা পাইপের যে কার্যক্ষমতা, কর্মদক্ষতা, সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়ে গেছে। যে এখানে দুইটা পাইপ আছে, একটা পাইপ হচ্ছে ফাস্টার, একটা পাইপ হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, আর একটা পাইপ হচ্ছে ধীর গতি সম্পন্ন বা স্লোয়ার। তো বলেই দেওয়া হচ্ছে যে দ্রুত গতি সম্পন্ন পাইপটা ধীর গতির চেয়ে 3 গুণ বেশি কাজ করতে পারে বা 3 গুণ বেশি গতি সম্পন্ন। তাহলে আমরা যদি বলি যে ভাই এই ধীর গতির পাইপটা 1 গুণ গতিতে কাজ করে, তাহলে দ্রুত গতির পাইপটা কত গুণ গতিতে কাজ করবে? আপনি বলবেন যে 1/3 গুণ। তাহলে 1/3 গুণ কত হবে? এই যে 3। তাহলে দ্রুত গতি সম্পন্ন পাইপের ইফিসিয়েন্সি 3, ধীর গতি সম্পন্ন পাইপের ইফিসিয়েন্সি কত? 1। এই যে 3:1, এইটাই হচ্ছে এদের ইফিসিয়েন্সি। এইটাই হচ্ছে এদের কি? ইফিসিয়েন্সি। এখন বলতেছে যে এই দুইটা পাইপ একসঙ্গে 36 মিনিটে একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারে। তাহলে এই যে দুইটা পাইপ, অর্থাৎ এই যে ফাস্টার পাইপ আর স্লোয়ার পাইপ, দুইটা যদি একসঙ্গে কাজ করে তাহলে 36 মিনিট সময় লাগবে ওই ট্যাঙ্কিটা পূর্ণ হইতে। তাহলে ওই ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি মানে হচ্ছে ওই ট্যাঙ্কি কত লিটার পানি ধারণ করতে পারে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া ফাস্টার আর স্লোয়ার দুইটা পাইপ যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজ করবে কত? 3 আর 1 4, অর্থাৎ 3 যোগ 1 কাজ করবে। এরা একসঙ্গে কত মিনিট কাজ করবে? এই যে 36 মিনিট। তাহলে ওই ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কত? 3 আর 1 4, 4 36-এ কত হয়ে যাবে? 144। তার মানে ধরে নেন যে ওই ট্যাঙ্কিতে 144 লিটার পানি আছে বা 144 লিটার পানি ধারণ করতে পারে। এখন আমাদেরকে আলটিমেটলি জিজ্ঞাসা করছে, দেন তাহলে দ্য স্লোয়ার পাইপ অ্যালোন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্কি। তাহলে এই ধীর গতির পাইপটা এই 144 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে কত সময় নেবে? কত সময় নেবে? তাহলে খেয়াল করেন, এখানে ইফিসিয়েন্সি মানে আমরা জানি যে 1 লিটার পূর্ণ করতে তার 1 সময় লাগে, কারণ এখানে স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি কত? 1। তাহলে ধরে নিচ্ছি যে 1 লিটার পূর্ণ করতে পারে। 1 লিটার পূর্ণ করতে পারবে কয় মিনিটে? যেহেতু মিনিট দেওয়া আছে, 1 মিনিটে। তাহলে তার পূর্ণ করতে হবে কত? 144 লিটার। তাহলে 144 লিটার ট্যাঙ্কি পূর্ণ করতে তার সময় লাগবে কত? আপনি বলবেন 144 ভাগ হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 144 মিনিট সময় লাগবে। 144 মিনিট। যে ধীর গতি সম্পন্ন পাইপটা ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে 144 মিনিট সময় নেবে। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা?
ওকে, আসেন পরেরটাতে চলে যান। 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে অনিক, কামাল অ্যান্ড জামাল ইনভেস্টেড টাকা 8,000, 4,000 অ্যান্ড 8,000 রেসপেক্টিভলি ইন এ বিজনেস। বলতেছে যে অনিক, কামাল আর জামাল এই তিনজন মিলে একটা ব্যবসায় 8,000, 4,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করে। অনিক লেফট আফটার 6 মান্থস, অনিক 6 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যাবে। অনিক 6 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যাবে। ইফ আফটার 8 মান্থস, যদি 8 মাস পরে দেয়ার ওয়াজ এ গেইন অফ টাকা 4,005, যদি 8 মাস পরে ওই ব্যবসা থেকে 4,005 টাকা লাভ হয়, দেন তাহলে হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কামাল, তাহলে কামালের শেয়ারটা কত? কামাল এই 4,005 টাকা লভ্যাংশ থেকে কত টাকা শেয়ার পাবে এটা বের করতে হবে। তাহলে দেখেন আমরা গত ক্লাসে মানে এডি ব্যাচের গত ক্লাসে আমরা পার্টনারশিপ পড়ছি না, সেখানে আমরা কি করছি? সেখানে আমরা যে জিনিসটা করছি যে ভাই ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার বিনিয়োগের সাথে যদি আপনি আপনার সময়টাকে অর্থাৎ আপনি যত সময় ধরে ব্যবসা করেন সেই সময়টাকে যদি গুণন করে দেন তাহলে আপনি ফলাফল হিসেবে কি পাবেন? প্রফিটটা পেয়ে যাবেন যে আপনার প্রফিটটা কত হবে। সো এখানে আমরা তাই করব। এখানে তিনজন মানুষ, একজন হচ্ছে অনিক, একজন হচ্ছে অনিক, একজন হচ্ছে জামাল, আর একজন হচ্ছে আগে কামাল দেওয়া আছে না, অনিক, কামাল এবং জামাল। ঠিক আছে, তাহলে অনিকের বিনিয়োগের পরিমাণ কত? এই যে 8,000 টাকা, 8,000 টাকা। কামালের কত? আপনি বলবেন যে ভাইয়া 4,000 টাকা। এরপর আসেন জামালের কত? এই যে 8,000 টাকা। এখন এরা কত মাস ব্যবসা করে? এখানে বলে দিছে যে অনিক লেফট আফটার 6 মান্থ, অনিক 6 মাস পরে চলে যাবে। তার মানে অনিক এখানে ব্যবসা করবে কয় মাস? 6 মাস। আর কামাল আর জামাল চলে যাবে না, এটা পুরো সময় ধরে ব্যবসা করবে। তো পুরো সময় কত? এই যে ইফ আফটার 8 মান্থস, অর্থাৎ ব্যবসাটা ছিল 8 মাসের, তার মানে কামালও এখানে 8 মাসের ব্যবসা করবে, জামালও এখানে 8 মাসের ব্যবসা করবে। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যাগুলোকে ছোট করতে পারি। এই যে 3 শূন্য কেটে দেন, এই যে 3 শূন্য কেটে দেন, এই যে 3 শূন্য কেটে দেন, তাহলে 6 8 কত হয়ে যাবে? এই যে 48 হয়ে যাবে। 4 8 কত? এই যে 32। আর 8 8 কত? এই যে 64। 8 দিয়ে ভাগ করে দিলে আরো ছোট হবে। এই যে 6 8 48, 4 8 32, 8 8 64। ঠিক আছে, দেখেন এদেরকে একবার 16 দিয়ে ভাগ করে দিই, তাইলে তো কাজ শেষ। 16 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে ভাগ করে দিলে আর দুইবার ভাগ করা লাগবে না। 16 দিয়ে ভাগ করলে 3 ষোলং 48, 16 দুগুণ 32, আর 4 ষোলং 64। তাহলে এই যে 3:2:4, এইটাই হচ্ছে মূলত তাদের প্রফিট রেশিও, এটাই হচ্ছে তাদের প্রফিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3 জন মিলে কত টাকা লাভ করছে। 3 জনের লাভ কত? আপনি বলবেন 3 2 5 4 9 টাকা। তাহলে 3 জনের টোটাল লাভ হচ্ছে 9 টাকা, যার ভিতরে কামাল একটা বের করা লাগবে। সো কামাল কত টাকা লাভ করছে? 2 টাকা। তাহলে 9 টাকার ভিতরে 2 টাকা লাভ করছে কামাল, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লাভ কত? এই যে 4,005 টাকা। তাহলে কামাল এখান থেকে কত টাকা পাবে? আপনি বলবেন যে 4,005-এর 2/9 অংশ। তাহলে এটার ভিতরে কতবার যাবে? 9 40-এর ভিতরে যাবে 4 বার, 4 নং 36, আরো 4 বার যাবে, 4 নং 36, 45, 5 নং 45, 400 দোকানে 800, 45 দোকানে 90, অর্থাৎ 890 টাকা পেয়ে যাবে। কামাল কত টাকা পাবে? 890 টাকা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। এখানে প্রশ্নটাতে একটু মনে হয় মিসিং আছে। হ্যাঁ, দ্য রেশিও অফ 2 নাম্বারস ইজ 3:4। হ্যাঁ, এখানে মিসিং আছে। এখানে প্রশ্নটা একটু কারেকশন করে নিন তো।
দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4, এরপরে হবে অ্যান্ড দেয়ার এইচসিএফ, অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 4, ঠিক আছে, দেন দেয়ার এলসিএম ইজ, অর্থাৎ দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, অ্যান্ড এবং তাদের গসাগু কত 4, দেন তাহলে দেয়ার এলসিএম ইজ, তাহলে তাদের লসাগুটা কত হবে। খেয়াল করেন, আমি ধরেই নিচ্ছি যে আমার এখানে দুইটা সংখ্যার একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, তাহলে এই দুইটা সংখ্যার এইচসিএফ কত হবে। এই দুইটা সংখ্যার এইচসিএফ কত, আপনি বলবেন যে 3 আর 4 এর গসাগু 1, 3 আর 4 এর গসাগু কত 1, আমাদের এখানে 1, কিন্তু প্রশ্নে বলতেছে যে 3 আর 4 এর গসাগু কত 4 হবে, 4, তাহলে আমাদের এখানে যেটা এক প্রশ্নে সেটা 4, তাহলে 1 সমান সমান যদি 4 হয় তাহলে এই 4 সমান সমান কত হবে 16 হয়ে যাবে, এই 3 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 3 4 12 হবে। তাহলে আমার যে এখানে অরিজিনাল যে সংখ্যাটা, আমার এখানে যে অরিজিনাল সংখ্যাটা সেটা কত কত, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, তো জিজ্ঞাসা করছে যে এই 12 আর 16 এই দুইটা সংখ্যার লসাগু কত সেটা বের করেন। তো আমরা সবাই জানি যে 12 আর 16 লসাগু কত হবে, এই যে 48 হবে, অপশন এ উত্তর। আচ্ছা, আজকে আজকে কি পূজা, হিন্দু সনাতন ধর্ম যারা কেউ আছেন কিনা জানি না, আজকে আপনাদের কি পূজা, নাকি আজকে আজকে কি সরকারি ছুটি নাকি? আমি সুমন ভাইকে বলবো মনে হয়, সুমন ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছে, বাট উনি অফিসে, তাহলে সরকারি ছুটি না, তার মানে আজকে সরকারি ছুটি হলে তো ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকার কথা না। কালী পূজা, তাহলে কালী পূজার জন্য সরকারি ছুটি না আজকে, এই লোক ব্যাংকে কি করে? ও আচ্ছা, শুধু স্কুল ছুটি, বুঝতে পারছি। তার মানে আজকে যদি কালী আজকে রাত্রে পূজা আপনাদের, আজকে রাত্রে যদি কালী পুজো হয়, তাহলে তার মানে আজকে রাত্রে হচ্ছে অমাবস্যা, তাই এ তো। বুঝতে পারছি, তাই তো বলতেছে। আমি গতকালকে শুনলাম যে আজকে সরকারি ছুটি, সরকারি ছুটি হইলে তো। আচ্ছা আচ্ছা, ওকে, আসেন পরেরটাতে চলে যাই, 6 নম্বর। দেখেন, এখানে 6 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস, দ্য প্রফিট ইন দ্য ট্রানজেকশন ইজ। দেখেন, আমি গতকাল রাতেও একটা ব্যাচে এই কথাটা বুঝাইছি যে অফ প্রিপোজিশন যার সাথে যুক্ত থাকবে, এই অফ প্রিপোজিশন যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে কোথায়, নিচে। তো এখানে অফ প্রিপোজিশনটা যুক্ত আছে কার সাথে, এই কস্ট প্রাইসের সাথে আছে না, অফ প্রিপোজিশন যুক্ত আছে কার সাথে, কস্ট প্রাইসের সাথে। তাহলে এই যে একটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি 4/3, এই 4/3 মধ্যে এই 3 হচ্ছে কস্ট প্রাইস আর এই 4 হচ্ছে আমার কি সেলিং প্রাইস হবে। কারণ প্রশ্নে বলেই দিছে যে ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস, অর্থাৎ একটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে তার ক্রয় মূল্যের 4/3 অংশ, দ্য প্রফিট ইন দ্য ট্রানজেকশন। তাহলে এখান থেকে প্রফিট কত হবে। তাহলে আমরা তো এখান থেকে বুঝতেই পারছি যে ভাই আমার সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা, আমার কস্ট প্রাইস হচ্ছে 3 টাকা, তাহলে এখান থেকে আমার প্রফিট কত হবে। আপনি বলবেন যে ভাইয়া 4 - 3 ইজ ইকুয়াল টু 1 টাকা হবে। তো
তো জিজ্ঞাসা করছে যে প্রফিট পার্সেন্টেজ কত। আমরা জানি যে প্রফিটকে হিসাব করতে হবে সব সময় কার উপরে, কস্ট প্রাইসের উপরে। তো এখানে প্রফিট হচ্ছে 1 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 3 টাকা, তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখাই তাহলে কত হবে, 1/3 মানে কত, 33 সমস্ত 1/3%, 1/3%, তার মানে অপশনে 33 সমস্ত 1/3%। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন এই প্রশ্নটা অনেকবারে আসছে, এই 7 নম্বর প্রশ্নটা অনেকবার ব্যাংকের পরীক্ষায় আসছে এবং এটা খুব সহজ প্রশ্ন। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এম অ্যান্ড এন আর হোল নাম্বারস, এম আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, such that m to the power n equal to 121, then the value of m minus 1 to the power n plus 1 is। দেখেন আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন যে আমরা এই যে কোনো কিছুর ওপরে পাওয়ার, মানে কোনো কিছুর ওপরে পাওয়ার দেওয়ার পরে সেটা সমান সমান যদি 121 লিখি, সবার প্রথমে আমাদের কোন সংখ্যার কথা মনে হয় বলেন তো? সবার প্রথমে আমাদের 11-র কথা মনে হয় না? 11-র কথা মনে হয়, কারণ 121 আমরা এতবার এই ক্যালকুলেশন করছি স্কুল লাইফ থেকে যে এটা দেখা মাত্রই মনে হচ্ছে যে ভাই 121 তখনই হবে যখন আমি এখানে 11-র ওপরে পাওয়ার 2 দিব, তখনই শুধুমাত্র 121 হওয়া সম্ভব, তাছাড়া আর সম্ভব না। 11-র ওপরে পাওয়ার 2 দিলে 121 হবে, এটা মানে মুখস্থ হয়ে গেছে আমাদের। তাহলে আমি বুঝতেই পারতেছি যে ভাই এখানে যে এম, এই এম এর ভ্যালুটাই কত, 11, আর যেই এন লিখছে এই এন এর ভ্যালুটা কত, 2, তাই না? এম এর ভ্যালু 11, এন এর ভ্যালু 2, তাহলে এই যে এইটার ভ্যালুটা কত, যে এই যে m মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, এইটার ভ্যালুটা কত? তো m এর ভ্যালু যদি আমার 11 হয় তাহলে 11 বিয়োগ 1, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 যোগ 1, তাহলে 11 থেকে 1 বিয়োগ করলে 10, 2 এর সাথে 1 যোগ করলে 3, 10-এর উপরে পাওয়ার 3 মানে কত? 10-এর উপরে যত পাওয়ার থাকবে 1-এর পরে ঠিক ততগুলা শূন্য হবে। কি বললাম? 10-এর উপরে যত পাওয়ার 1-এর পরে ঠিক তত শূন্য। 10-এর উপরে পাওয়ার 3, তার মানে 1-এর পরে শূন্য হবে 1টা, 2টা, 3টা, তাহলে উত্তর হচ্ছে অপশনে। চিন্তা করে দেখেন যে 2016 সালেও কত বাচ্চা বাচ্চা প্রশ্ন দিত। এখানে 21টা প্রশ্ন দিছে, এই 21টা প্রশ্ন যদি এখন দেয়, স্টুডেন্টরা এগুলোকে 5 মিনিটে সমাধান করে দিবে। পরেরটাতে চলে যান, 8 নম্বর। এখানে বলা হচ্ছে যে টাকা 800 becomes টাকা 956 in 3 years at a certain rate of simple interest। বলতেছে যে 800 টাকা একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হারে 3 বছরে 956 টাকা হয়ে যাবে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয়,
হোয়াট অ্যামাউন্ট উইল টাকা 800 বিকাম ইন 3 ইয়ার্স। তাহলে 800 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? 800 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে খুব ক্লিয়ারলি একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে সুদের হারটা কত আমরা জানি না। আমরা এই ব্যাচে কোনো একটা ক্লাসে বলছিলাম সুদের হার বের করার বিষয়টা, যে সুদের হারটা কিভাবে বের করতে হবে। এই যে ইন্টারেস্ট, মোট সুদের সাথে 100কে গুণ করতে হয়, আর নিচে কি করতে হয়, প্রিন্সিপালের সাথে টাইমকে গুণ করতে হয়। তাহলে খেয়াল করেন 800 টাকা 3 বছরে 956 হচ্ছে, তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে? আপনি বলবেন যে 956 থেকে 800 বিয়োগ করে দেন, তাহলে আপনি সুদ পেয়ে যাবেন 156 টাকা। তাহলে এখানে আমার সুদ হচ্ছে 156 টাকা, গুণন হচ্ছে 100, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা। কয় বছরে হয়েছে? 3 বছরে। 20 কেটে দেন, 3 এটার ভিতরে কতবার যাবে? 52 বার যাবে। 3 52 তে 156। 4 এখানে 2 বার, 4 এখানে 13 বার। 2 13-র মধ্যে কতবার যাবে? আপনি বলবেন যে 6.5 বার। তার মানে সুদের হার কত? 6.5%। সুদের হার কত? 6.5%। এখন দেখেন প্রশ্নে আপনাকে বলতেছে যে এই সুদের হারকে 4% বৃদ্ধি করা হয়েছে, তাহলে নিউ রেট পার্সেন্টটা কত হবে? নতুন সুদের হার কত? আপনি বলবেন যে আগে ছিল 6.5, এখন সেটা 4% আপনি বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে নতুন সুদের হার কত? এই যে 10.5%। এই 10.5%কে চাইলে আমরা 21/2% লিখতে পারি। 10.5%কে চাইলে আমরা কি করতে পারি? 21/2% লিখতে পারি। এখন প্রশ্নে আমাকে বলতেছে যে এখন বর্তমানে এখন যে সুদের হারে যে 10.5%, এই 10.5% সুদের হারে 800 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? 800 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? তাহলে আপনার অ্যামাউন্ট কত হইতে পারে? আপনি বলবেন যে অ্যামাউন্ট মানে হচ্ছে আসল যোগ সুদ। তাহলে এই যে আসল 800 টাকা আর সুদ কত? এই যে 800, বছর হচ্ছে 3টা, সুদের হার কত? এই যে 21/2%, গুণন হচ্ছে 1/100। ঠিক আছে? তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, 2 এটার ভিতরে কতবার যাবে? 4 বার যাবে। 4 21-এ কত হয়ে যায়? 4 21-এ 84, 384-তে কত? 252। 800 আর 252 মিলে কত হয়ে যাবে? এই যে 1052 টাকা। অর্থাৎ অপশন এ 3 বছরের সুদে আসলে কত হয়ে যাবে? 1052 টাকা হবে। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। যে the smallest 6-digit number exactly divisible by 111 বলতেছে যে 6 ডিজিটের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 111 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে? 6 ডিজিটের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 111 দ্বারা ভাগ করা যাবে? দেখেন অনেকেই এই প্রশ্ন দেখা মাত্র 111 দিয়ে এদেরকে ভাগ করা শুরু করবে। ঠিক আছে, এটা নিছক বোকামি। 111 দেখেই বোঝা যাচ্ছে 111কে 3 দিয়ে ভাগ করা যাবে। 111কে 3 দিয়ে ভাগ করা যাবে। আপনি যদি বলেন যে কেমনে বুঝলেন, দেখার সাথেই 3-এর ডিভিজিবিলিটি রুল আপনাকে জানতে হবে। 3-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে যদি কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে 111, তাহলে 111 ডিজিটগুলোর যোগ করলে কত পাওয়া যাবে? 1 যোগ 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 3। এই 3কে তো আমি 3 দিয়ে ভাগ করতে পারি। তো এই ডিজিটগুলোর যোগফল 3কে যেহেতু আমি 3 দিয়ে ভাগ করতে পারতেছি, তার মানে এই পুরো 111 এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 111কে যদি আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে বোঝাই যাচ্ছে যেই সংখ্যাটাকে 111 দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে চাইলেই আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, যেই সংখ্যাটাকে 111 দিয়ে ভাগ করতে পারবো
সেই সংখ্যাটাকে চাইলে আমি কি করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো। তো দেখি যে নিচের কোনটা আমার উত্তর হয়। দেখেন 1 একে 2 3 4 5, 5কে 3 দিয়ে ভাগ করতে পারি না, অপশনে উত্তর হবে না। 1 একে 2 3 আর একে 4, 4কে 3 দিয়ে ভাগ করা যায় না, অপশন বি উত্তর হবে না। 1 2 3 4, 4কে 3 দিয়ে ভাগ করা যায় না, অপশন সি উত্তর হবে না, উত্তর হবে অপশন ডি। উত্তর হবে কোনটা, অপশন ডি। যেহেতু আমি এই তিনটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে পারতেছি না, যেহেতু আমি 3 দিয়ে ভাগ করতে পারি না, তাই 111 দিয়েও ভাগ করা সম্ভব হবে না। এখানে একটা অপশনে বাকি থাকে, সেটা হচ্ছে 1,11,000, যেটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারতেছি। তার মানে এটাই উত্তর হবে। 111-র ফ্যাক্টর দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 37, ঠিক আছে? কারণ 3 আর 37কে গুণ করলে আপনি 111 পাবেন, তাছাড়া অন্য কোনোভাবে 111 পাওয়া সম্ভব না। সো 3 হচ্ছে আমার একটা বিশাল একটা অস্ত্র, যে অস্ত্র আমি মোটামুটি সব জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কালকে এগুলো নিয়ে কথা বললাম না এডি ব্যাচে, লসাগু গসাগু করানোর সময়। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবে, 111 দিয়ে ভাগ করা শুরু করবে, রাফ করবে, এগুলো হচ্ছে বোকামি। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য এজেস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 3:1, 15 years hence the ratio will be 2:1, their present ages are। এখানে বলা হচ্ছে যে এ আর বি দুইজনের বয়সের অনুপাত হচ্ছে 3:1। 15 বছর পরে তাদের বয়স হবে কত, 2:1। দেয়ার প্রেজেন্ট এজেস আর, তাহলে তাদের বর্তমান বয়সটা কত? দেখেন আগে এমনিতেই বুঝে, তারপরে এটাতে আমরা ক্রস প্রোডাক্ট লাগাইতে পারি। এখানে খুব সহজে ক্রস প্রোডাক্ট মেথড লাগানো যায়। এখানে এই যে আমি ধরেই নিচ্ছি যে এই এ এর বর্তমান বয়স হচ্ছে 3x, আর এই যে বি বির বর্তমান বয়স হচ্ছে x। তো আমাকে বলতেছে যে 15 বছর পরে, অর্থাৎ এই যে 3x প্লাস 15, বির বয়সও 15 বছর পরে কত হবে, এই যে x প্লাস 15 হবে। 15 বছর পরে তাদের দুইজনের বয়সের অনুপাত কত হবে, এই যে 2:1 হবে। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করে দিব। তার মানে 1-এর সাথে এটা গুণ করলে এই যে 3x প্লাস 15 আসে, 2-এর সাথে এটা গুণ করলে এই যে 2x প্লাস 13 আসে, তাই না? তারপর আমরা কি করি, এই যে 3x থেকে 2x কে বিয়োগ করে দেই, তারপরে এই যে 30 থেকে 15 কে বিয়োগ করে দিই। 30 থেকে 15 কে বিয়োগ করলে 15, 3x থেকে 2x কে বিয়োগ করলে x চলে আসে। তাহলে x এর মান কত, 15। জিজ্ঞাসা করছে যে এই দুইজনের বর্তমান বয়স কত, তাহলে x এর মান 15 হলে 3x কত, 3 15 45, x এর মান 15 হলে বীর বয়স কত, 15। তার মানে 45 আর 15 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? আমরা চাইলেই এইভাবে করতে পারবো x ধরে, আমরা এইগুলা এইভাবে করব না। আমরা এগুলা কিভাবে করব, ক্রস প্রোডাক্ট মেথড লাগাবো। আমরা ইডি ব্যাচে এগুলা করে আসছি, তাই না? দেখেন তাহলে এখানে কিভাবে করা যায়, এই যে দেখেন এ আর বি এই দুইজনের বর্তমান বয়সের অনুপাত কত, এই যে 3:1। এখন দুইজনের বয়সই 15 বছর সামনে যাবে, এর বয়সও 15 বছর সামনে গেল, বির বয়সও 15 বছর সামনে গেল, যার পরে বয়সের অনুপাত কত হবে, এ আর বির এই যে 2:1 হয়ে যাবে। এখানে যেরকম আড়াআড়ি গুণ করে দিছি, এখানেও আমরা আড়াআড়ি গুণ করব। এই যে 3-এর সাথে 1কে গুণ করব, 2-এর সাথে 1কে গুণ করব, তাহলে 3-1 কে 3, 2-1 কে 2, তাই না? একটা মিনিট, হ্যালো, পড়াচ্ছি কে, নাম্বার দিস দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এখানে আমরা ক্রস প্রোডাক্ট করব। তাহলে 3-1 কে 3, 2-1 কে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে দেন, এখানে যেরকম করছি। আবার এখানে 15 দোকানে কত হবে, 30 হবে, আর 15 কে 15 হবে, এই যে 15। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 30 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 15 হবে। তাহলে 1 সমান সমান যদি 15 হয়, জিজ্ঞাসা করছে যে তাদের বর্তমান বয়স কত, তাহলে এই যে 1 সমান সমান হচ্ছে 15, আর এই যে 3 সমান সমান কত, 45।
তাহলে একজনের বয়স 45, আরেকজনের বয়স হচ্ছে 15। অপশন সি উত্তর। পরেরটাতে চলে গেল। দেখেন 11 নম্বর দেখেন, এখানে জাস্ট যোগ বিয়োগের অঙ্ক। এখানে বলা হচ্ছে যে 2√27 মাইনাস √75 প্লাস √12 ইজ ইকুয়াল টু কত। দেখেন এখানে আমাকে বলা হচ্ছে যে 2√27 মাইনাস √75 প্লাস √12, ঠিক আছে। আমরা জাস্ট এখানে প্রয়োজন অনুযায়ী ভেঙে নিব বিষয়টাকে। তাহলে 27কে কিভাবে ভাঙা যায়? আপনি বলবেন যে 9 আর 3-এ ভাঙা যায়। 75কে কিভাবে ভাঙা যায়? 25 আর 3-এ ভাঙা যায়। আপনি বলতে পারেন যে 75কে 15 আর 5-এও তো ভাঙতে পারতেন, কিন্তু আমাদের এখানে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যথাসম্ভব রুটটাকে আমরা যাতে তুলতে পারি, রুটটাকে যাতে উঠাইতে পারি এমন এমন সংখ্যা দিতে হবে। অর্থাৎ যেই সংখ্যাগুলো পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, যেমন 25 পারফেক্ট স্কোয়ার, যে 25-এর উপরে আমি স্কোয়ার রুট করলে রুট উঠে যাবে। সো আমরা সেই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলোকে ভাঙবো যাতে করে আমার রুট উঠে যায়। দেখেন 12কে আমরা কিভাবে ভাঙতে পারি? যে 4x3-এ ভাঙতে পারি। আপনি ওই সেম কথা বলতে পারেন যে 6x2 কেন নয়, কারণ 6 নন পারফেক্ট স্কোয়ার, এই জন্য আমরা 6কে নিই নেই, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে কত হচ্ছে? 2x3√3 হচ্ছে, মাইনাস এখানে কত হচ্ছে? 5√3 হচ্ছে, প্লাস এখানে কত হচ্ছে? 2√3 হচ্ছে। তাহলে 3 দুগুণ 6√3 মাইনাস 5√3 প্লাস কত? এই যে 2√3। তাহলে 6 আর 2 কত? 8√3 মাইনাস কত? 5√3। 8√3 থেকে 5√3 বাদ দিলে কত হবে? এই যে 3√3 হবে না, 3√3 হবে। এই যে অপশন ডি উত্তর। এই ধরনের প্রশ্ন আসলে আপনি সবসময় চিন্তা করবেন যে পারফেক্ট স্কোয়ার নাম্বার নিয়ে সংখ্যাগুলোকে ভাঙতে। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন আমরা ইউনিটারি মেথডও পড়ি নাই, তাই না? এখন কথা হচ্ছে 12 নম্বরে দেখেন, এখানে বলা হচ্ছে যে 15 men take 21 days 8 hours each to do a piece of work। বলতেছে যে 15 জন পুরুষ 21 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে একটা কাজ সম্পন্ন করতে পারে। হাউ মেনি ডেজ 6 hours each would 21 women take। বলতেছে যে তাহলে দৈনিক 6 ঘন্টা করে 21 জন মহিলা যদি ওই কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? এখানে দিনটা মিসিং আছে, যে কতদিন সময় লাগবে। এবং এখানে পুরুষ এবং মহিলার
ইফিসিয়েন্সিটা দিয়ে রাখছে। দেখেন বলতেছে যে ইফ, যদি 3 women ডু অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ 2 men, অর্থাৎ 3জন মহিলার যতটুকু কাজ করতে পারে সেই কাজটুকু করতে 2জন পুরুষ লাগবে। অর্থাৎ 3জন মহিলা সমান সমান হচ্ছে 2জন পুরুষ। 3জন মহিলা সমান সমান কি 2জন পুরুষ। তাহলে আমরা লিখি এখানে যে এই যে 3 women ইজ ইকুয়াল টু 2 men, অর্থাৎ 3জন মহিলা যে কাজটা করতে পারবে ওই কাজ করতে 2জন পুরুষ মানুষের দরকার হবে। তাহলে এখান থেকে আমরা চাইলেই এই যে মহিলা এবং পুরুষের ইফিসিয়েন্সিটা বের করতে পারি। কত হবে? এই যে 2:3 হবে। তাহলে পুরুষ আর মহিলার ইফিসিয়েন্সি আমরা বের করে ফেললাম। এখন আমরা এখানে যেই মেথডটা প্রয়োগ করব পুরো ইউনিটারি মেথড জুড়ে, সেটা হচ্ছে এমডিএইচ মেথড। এমডিএইচ মেথড, এই এমডিএইচ মেথডটা কি ওখানে বিস্তারিত আলোচনা করব। শুধু এখানে একটা জিনিস জেনে রাখেন, ঐকিক নিয়মের অঙ্কের 2টা পার্ট, যেমন এইটা একটা পার্ট, এইটা হচ্ছে একটা পার্ট, আবার এখান থেকে এখান পর্যন্ত একটা পার্ট। এখানে দেখেন দ্বিতীয় পার্টে একটা জিনিস আপনার মিসিং আছে, সেটা কি ডি, যে দ্বিতীয় অংশে দিনের পরিমাণটা কত এটা মিসিং আছে। ঠিক আছে? সো এই এমডিএইচ মেথডে আমরা যে কাজটা করি, এই যে এম, এম মানে হচ্ছে মানুষের সংখ্যা, সেটা পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে। ঠিক আছে? এম মানে হচ্ছে মানুষের সংখ্যা, আর ই মানে হচ্ছে ইফিসিয়েন্সি, অর্থাৎ এই যে পুরুষ মানুষ, এই পুরুষ মানুষের ইফিসিয়েন্সি। তারপরে এই যে ডি, ডি মানে হচ্ছে দিনের সংখ্যা, আর এইচ, এইচ মানে হচ্ছে ঘন্টার সংখ্যা। ঠিক আছে? ঘন্টার সংখ্যা। আর এই যে নিচে হবে হচ্ছে W1, W1 মানে হচ্ছে কাজের পরিমাণ, যে আপনি কতটুকু কাজ করছেন। ঠিক আছে? তাহলে এইটা গেল এই যে প্রথম অংশের সিচুয়েশন। এবার আসেন দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে এই যে M2 মানে দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত, দ্বিতীয় অংশে মানুষের সংখ্যাদের ইফিসিয়েন্সি কত E2, দ্বিতীয় অংশে দিনের সংখ্যা কত এই যে D2, দ্বিতীয় অংশে ঘন্টার সংখ্যা কত এই যে H2, আর দ্বিতীয় অংশে কাজের পরিমাণ কত এটা হচ্ছে W2। ঠিক আছে? মূল কথা, কাজের পরিমাণ ছাড়া, কাজের পরিমাণ ছাড়া মানুষের সংখ্যা, দিনের সংখ্যা, ঘন্টার সংখ্যা যা আছে সব উপরে গুণ হবে। কি বললাম? কাজের পরিমাণ ছাড়া যা আছে সব উপরে গুণ হবে। ঠিক আছে? তাহলে খেয়াল করেন এখানে কাজের পরিমাণটা প্রথমে খেয়াল করেন। কাজের পরিমাণ মানে 15 জন পুরুষ 21 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে যে পরিমাণ কাজটা করছে, যেই কাজটা করছে, ঠিক সেই কাজটাই, ঠিক সেই কাজটাই 21 জন মহিলা, 21 জন মহিলা দৈনিক 6 ঘন্টা করে কত দিনে করতে পারে। অর্থাৎ কাজের পরিমাণ দুই ক্ষেত্রেই এক। তো কাজের পরিমাণ যখন দুই ক্ষেত্রেই এক হবে, সেম হবে, একই রকম হবে, তাহলে কাজের পরিমাণটাকে আমরা কেটে দিতে পারি। কাজের পরিমাণ যখন সমান হয়ে যাবে, কথা বুঝছেন, কাজের পরিমাণ যখন সমান হয়ে যাবে তখন কাজ কাজ কেটে যাবে। তাহলে খেয়াল করেন প্রথম অংশে মানুষের সংখ্যা কত এই যে 15 জন, 15 জন পুরুষ, 15 জন পুরুষের ইফিসিয়েন্সি কত এই যে 3, তাহলে এই যে 3, দিনের সংখ্যা কত এই যে 21, ঘন্টার সংখ্যা কত এই যে 8 সমান। দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত এই যে 21 জন মহিলা। ঠিক আছে? ইফিসিয়েন্সি কত এই যে বলা আছে, ইফিসিয়েন্সি হচ্ছে 2। দিনের সংখ্যা কত আমরা জানি না, ধরে নিচ্ছি x। ঘন্টার সংখ্যা কত দেয়া আছে 6 ঘন্টা। ঠিক আছে? এখন আমরা কাটাকাটি করব। এই 21 এর সাথে এই 21 কেটে দিতে পারি। আবার এই 2 এই 8 এর ভিতরে কতবার যাবে 4 বার যাবে। এই 3 এই 6 এর ভিতরে কতবার যাবে 2 বার যাবে। তাহলে এই 2 এই 4 এর ভিতরে কতবার যাবে 2 বার যাবে। তাহলে এখানে x এর ভ্যালু কত বের হচ্ছে 15 আর 2 গুণ দিলে এই যে 30 বের হয়ে যায় না, 30 বের হয়ে যাবে। তো প্রশ্ন তো এটাই চাইছে যে এই 21 জন মহিলার কতদিন সময় লাগবে। আমরা ধরে নিয়েছিলাম x দিন, এই x এর ভ্যালু হচ্ছে 30 দিন। আগে ঐকিক নিয়ম করতে ঝামেলা হতো না, যে গুণ করব, যোগ করব না ভাগ করব, ঝামেলা। এমডিএস মেথডে ওই টেনশনই করা লাগে না যে আমি এখানে গুণ করব না ভাগ করব। ঠিক আছে? পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন আমরা এডি ব্যাচে এই প্রশ্নটা সমাধান করে আসছি না, মানে এই টাইপের প্রশ্ন সমাধান করে আসছি। কিন্তু
এখানে কি বলা হচ্ছে যে ইফ 25% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার, দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 5/6, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার। বলতেছে যে একটা সংখ্যার 25%কে যদি আপনি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দেন, তাহলে দ্বিতীয় সংখ্যাটা রিডিউস হয়ে যাবে, কমে যাবে কত, 5/6 অংশ কমে যাবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার, তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে। তাহলে খেয়াল করেন, যখন আমি প্রথম সংখ্যার থেকে 25% নিয়ে এসে দ্বিতীয় সংখ্যার থেকে বিয়োগ করে দিচ্ছি, তখন আমার এই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, কমে 5/6 অংশ হয়ে যাচ্ছে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা আগে 6 ছিল, সেটা 5 হয়ে যাচ্ছে। কথা বুঝতে হবে, যখন আমি প্রথম সংখ্যার 25%কে দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করতেছি, প্রথম সংখ্যার 25%কে যখন আমি এই যে দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিচ্ছি, তখন দ্বিতীয় সংখ্যাটা এই 6-এর 5/6 অংশ হয়ে যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে মূলত 6 ছিল, দ্বিতীয় সংখ্যাটা মূলত 6 ছিল, যখন আমি 25% বিয়োগ করে দিচ্ছি, তখন দ্বিতীয় সংখ্যা আর 6 থাকার কোনো চান্স নাই। এই 6টা কমে কত হয়ে গেছে, এই যে 5 হয়ে গেছে। এই জন্য বলতেছে যে দ্বিতীয় সংখ্যাটা কমে 5/6 অংশ হয়ে যাবে। তাহলে এখানে কত কমে গেছে, 6 ছিল 5 হয়ে গেছে, কত কমলো, এখানে কত রিডিউস হয়েছে। আপনি বলবেন যে 1 কমে গেছে, 1 কমে গেছে, এখানে 1 কমে গেছে। তাহলে এই যে 1টা কমলো, এই 1 কতর উপরে কমছে, আপনি বলবেন যে 6-এর উপরে 1 কমছে। তো 6-এর উপরে 1 কমা মানে কি, সংখ্যাটা 16.66% কমে গেছে, কারণ 1/6 মানে কত, 16.66। তো 6-এর উপরে 1 কমা মানে হচ্ছে 16.66 কমা। আর এখানে 25%-এরও ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি কত, 1/4। তাহলে আমরা বলতে পারি না যে প্রথম সংখ্যার 25% যখন আমি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিছি, তখন দ্বিতীয় সংখ্যাটা আমার কি হয়ে গেছে, 5/6 অংশ হয়ে গেছে, মানে কমে 5/6 অংশ হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি যে 1/6 অংশ কমে গেছে। তাহলে এই যে প্রথম সংখ্যা কত আমরা জানি না, তাহলে ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যা f। তাহলে এই যে প্রথম সংখ্যার 25% বা 1/4 অংশ, এইটা সমান সমান, মানে প্রথম সংখ্যার 25% বিয়োগ করার কারণেই তো দ্বিতীয় সংখ্যাটা 1/6 কমে গেছে। তাহলে আমি বলতে পারি যে প্রথম সংখ্যার 1/4 সমান সমান দ্বিতীয় সংখ্যার 1/6। বলতে পারি না যে প্রথম সংখ্যার 1/4 সমান সমান দ্বিতীয় সংখ্যার 1/6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো f/4 ইজ ইকুয়াল টু s/6। তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি যে ভাই 6f ইজ ইকুয়াল টু হচ্ছে 4s। তাহলে এই যে f অনুপাত s ইজ ইকুয়াল টু কত, 4/6। তাহলে এই যে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা কত, 2×4, 3×6, এই যে 2:3। ঠিক আছে, 2:3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন যে 1 = 25, মানে ওখানে 1 যেহেতু কমে যাচ্ছে, তাহলে 1 কমে যাচ্ছে কিসের কারণে, ওই যে 25 বিয়োগ করার কারণে। তাহলে 1/25 হলে 6/150, তাহলে প্রথম সংখ্যা 100, দ্বিতীয় সংখ্যা 150 হলে অনুপাত কত হয়ে যাবে, 2:3 হয়ে যাবে। এভাবেও করতে পারেন, নো প্রবলেম। দেখেন, বিষয়টা হচ্ছে নর্মালি বোঝার চেষ্টা করেন। নর্মালি যে আমি যদি বলি যে আমার কাছে একটা সংখ্যা 8 ছিল, এখন আমি যদি বলি যে এই 8 থেকে আমি 2 বিয়োগ করব, তো 8 থেকে যদি 2 বিয়োগ করে দেই, সংখ্যাটা কি আমার 8 থাকবে? আর 8 থেকে যদি আমি 2 কমায় দেই, সংখ্যাটা কি আর 8 থাকার কোনো সম্ভাবনা আছে? আপনি বলবেন যে না ভাই, 8 কমে যাবে। 8 কমে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 8 কমে 6 হয়ে যাবে না, কারণ আমি 8 থেকে তো বিয়োগ করে দিছি, বিয়োগ করে দেওয়ার কারণে আমার 6 হয়ে গেছে। তাহলে এখানেও বিষয়টা মোটামুটি সেম একই রকম, যে প্রথম সংখ্যার 25% কে যখন আপনি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিচ্ছেন, তো দ্বিতীয় সংখ্যা কত আপনি জানেন না। সো দ্বিতীয় সংখ্যা থেকে যদি প্রথম সংখ্যা কত সেটাও আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার 25% আমি বিয়োগ করব। বিয়োগ করলে এই দ্বিতীয় সংখ্যাটা আর এস থাকবে না। এস থেকে যদি আপনি 25%কে বিয়োগ করে দেন, তাহলে এই এস কে আর এস থাকবে? এস থাকবে না। বলতেছে কত হয়ে যাবে, বলতেছে যে তাহলে এই এসটা কমে 5/6 অংশ হয়ে যাবে। এস কমে 5/6 অংশ হয়ে যাবে। 5/6 অংশ হওয়া মানে কি, 5/6 অংশ হওয়া মানে কি,
এই দ্বিতীয় সংখ্যাটা শুরুতে 6 ছিল, দ্বিতীয় সংখ্যাটা শুরুতে 6 ছিল। যখন আপনি এই 6 থেকে 25%কে বিয়োগ করে দিয়েছেন, তখন দ্বিতীয় সংখ্যাটা আর 6 নাই, সেটা 6 থেকে কমে পাস হয়ে গেছে। এই যে দেখেন, রিডিউসেস টু, রিডিউসেস টু মানে হচ্ছে কমে গেছে। তো 6 থেকে 25% বিয়োগ করলে কত কমে যাবে? 6 থেকে কমে 5 হয়ে যাবে। তো 6 থেকে 25% বিয়োগ করলে এটা 6 থাকার আর চান্স নাই, এটা কমে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তো আপনি বলবেন যে এখানে কত কমলো, কত কমে গেল? 6 ছিল, 5 হয়ে গেছে, তাহলে 1 কমে গেল, 1 কমে গেল, তাহলে 1 কমে গেল। ভালো কথা, এই যে একটা কমলো, কার উপরে কমছে? আপনি যদি এটা ফ্র্যাকশনে দেখাইতে চান, তাহলে বলবেন যে এই যে 1 কমে গেছে, কার উপরে কমছে? আপনি বলবেন যে ভাই এই যে 6 এর উপরে 1 কমে গেছে। তাহলে কি হয়েছে? 6 এর উপরে 1 কমে গেছে, 6 এর উপরে 1 কমে গেছে। তো 6 এর উপরে 1 কেন কমে গেল? আপনি তখন বলবেন যে ভাই প্রথম সংখ্যার 25%কে আমি বিয়োগ করে দিছি, তাই আমার 6 এর উপরে 1 কমে গেছে। তাহলে এই যে 25%, এই 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 25/100 সমান সমান কত? 1/4 না? 1/4। তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে ভাই প্রথম সংখ্যার 25% বা 1/4 দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করার ফলে দ্বিতীয় সংখ্যাটা আমার 6/1 কমে গেছে। তাহলে আমি এইভাবে বলতে পারি না যে প্রথম সংখ্যার 1/4 বিয়োগ করার কারণে যদি দ্বিতীয় সংখ্যার 1/6 কমে যায়, তাহলে আমি বলতে পারি যে প্রথম সংখ্যার 1/4 সমান সমান দ্বিতীয় সংখ্যার 1/6। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা এই যে এফ অনুপাত এস অর্থাৎ প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা কত পাই? 4:6 পাই, যেটাকে আমরা বলতেছি যে 2:3 হয়ে যাবে। এবার বুঝতে পারছেন বিষয়টা? এবার বোঝা গেছে? এটা আমরা এই যে 1 নম্বরকে 2 নম্বর ক্লাসে সমাধান করে আসছি, জাস্ট ডিজিটটা চেঞ্জ করে এখানে। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন এখানে বলতেছে যে হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম এট দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দ্য ইকুয়েশন। বলতেছে যে এই যে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এখানে কোন মানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা বসবে? যোগ বসবে, বিয়োগ বসবে, গুণ বসবে, না ভাগ বসবে? ঠিক আছে, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে? তো আপনি নর্মাল সেন্সে যদি চিন্তা করেন যে এখানে ভাগ আর বিয়োগ এই দুইটা বসতে পারবে না, এই দুইটা বসতে পারবে না। কেন বসতে পারবে না? আমি আপনাকে বলি। আপনি যদি চিন্তা করেন যে এখানে 2/6 হবে, তাহলে এটাতে উত্তর আসবে না, মানে ফ্র্যাকশন আসবে না। কারণ 6 দিয়ে 2কে আপনি ভাগ করতে করতে গেলে দশমিক আসবে। কিন্তু এখানে আপনার ফলাফল কি নামাইছে? পূর্ণ সংখ্যা নামাইছে। তার মানে এখানে ভাগ হওয়ার কোনো চান্স নাই। এখানে এখানে ভাগ হওয়ার কি নাই? কোনো চান্স নাই। আবার আপনি এখানে 2-6 লাগাইতে পারবেন না, কারণ 2 থেকে 6 লাগাইলে এটা নেগেটিভ হয়ে যাবে। সো এটা নেগেটিভ হইলে পরবর্তীতে এখানে রেজাল্ট 11 হওয়ারও কোনো চান্স নাই। রেজাল্ট 11 হওয়ারও কোনো চান্স নাই, কারণ যদি এটা বিয়োগই হয় তাহলে 2 থেকে 6 বিয়োগ করলে -4, আর -4 এর ক্যালকুলেশন করলে এখানে 11 হবে না, কারণ এই পরবর্তী সংখ্যাগুলো ছোট, কারণ পরবর্তীতে এখানে আমার আমাকে ভাগও করতে হবে। তার মানে ভাগ আর বিয়োগ দেখা মাত্রই বাদ দিতে পারি। এখন আপনি বলতে পারেন যে তাহলে যোগ আর গুণ। আপনি যদি যোগ দেন যে 2+6, তারপরে কত আছে? বিয়োগ 12/3 যোগ হচ্ছে 2। তাহলে প্রথমে কার ক্যালকুলেশন করতে হবে? ভাগের। তাহলে এখানে 3+2, তাহলে 6×2=8, 10 থেকে 3 বাদ দিয়ে কত হয়? 7 হয়। কিন্তু এখানে ফলাফল কত দেয়া আছে? 11। তো এখানে যোগ হইলে আমার ফলাফল আসে 7, প্রশ্নে আছে কত? 11। তার মানে যোগও হচ্ছে না। তার মানে এখানে কত হবে? গুণ হবে, যে 2 এর সাথে 6 গুণ হবে। সহজ হিসাব না? যে 2 × 6 বিয়োগ 12/4 প্লাস হচ্ছে 2। তাহলে 2 × 6 বিয়োগ 3 যোগ 2, তাহলে 12 বিয়োগ 1 সমান সমান কত আসে? 11 আসে না? এই যে গুণ ধরে মিলছে। তাহলে এখানে কোয়েশ্চেন মার্কের জায়গায়, এই যে কোয়েশ্চেন মার্কের জায়গায় গুণন হবে। সবগুলা ম্যাথ আগারওয়ালের বই থেকে তুলে দেওয়া, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ 2016 সালের প্রত্যেকটা ম্যাথ আগারওয়ালের বই থেকে তুলে দেওয়া।
পরেরটাতে চলে যান। 15। দেখেন 15তে কি বলতেছে যে এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি। এ হচ্ছে বির চেয়ে 30% বেশি ইফিসিয়েন্ট। হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 23 ডেজ। বলতেছে যে এ বির চেয়ে 30% বেশি দক্ষ এবং এ আর বি দুইজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা কত সময় করতে পারবে যদি এ একা একা ওই কাজটা 23 দিনে করতে পারে। ঠিক আছে, যেই কাজটা এ একা একা 23 দিনে করতে পারবে ওই কাজটাই এ আর বি একসাথে করলে কতদিন সময় লাগবে এই জিনিসটা বের করতে হবে। দেখেন প্রথম বাক্যেই ইফিসিয়েন্সি সম্বন্ধে কথা বলা আছে যে এ হচ্ছে বির চেয়ে 30% বেশি দক্ষ। তাহলে 30% বেশি দক্ষ মানে কি? আমরা যদি ধরি যে বির ইফিসিয়েন্সি 100, এর ইফিসিয়েন্সি কত হবে? 130 হবে। তাহলে এই সংখ্যাগুলোকে একটু ছোট করে আমরা 13:10 লিখতে পারি যে এই 13:10ই হচ্ছে তাদের ইফিসিয়েন্সি, যে এর ইফিসিয়েন্সি 13, বির ইফিসিয়েন্সি 10। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখেন যে মানুষের সংখ্যার সাথে যদি আপনি দিনের সংখ্যাকে গুণ করে দেন, মানুষের সংখ্যার সাথে যদি আপনি দিনের সংখ্যাকে গুণ করে দেন তাহলে ওয়ার্ক পাবেন। আবার এইভাবে বলা যায় যে যেহেতু মানুষ কাজ করবে তো মানুষের সাথে তো ইফিসিয়েন্সি আছে, মানুষের ইফিসিয়েন্সি আছে না, তো মানুষের সাথে ইফিসিয়েন্সিটা অটো চলে আসে। তো মানুষের সাথে ইফিসিয়েন্সি আসবে, তার সাথে যদি দিনের সংখ্যাকে গুণ করে দেন তাহলে আপনি কাজের পরিমাণটা বের করতে পারবেন। সো এখানে এই যে টোটাল কাজের পরিমাণটা কত, টোটাল কাজের পরিমাণটা কত এইটা আমরা চাইলেই বের করতে পারি, কারণ প্রশ্নে বলে দিছে যে পুরো কাজটা এ 23 দিনে করতে পারবে, পুরো কাজটা এ একা একা 23 দিনে করতে পারবে। তাহলে এ কতজন মানুষ? এ কতজন মানুষ? একজন না, এ হচ্ছে এখানে একজন মানুষ। তাহলে এর ইফিসিয়েন্সি কত? 13। তাহলে এ হচ্ছে এখানে একজন মানুষ, এর ইফিসিয়েন্সি হচ্ছে 13। তাহলে এইটার সাথে এ কত দিনে করতে পারে? এই যে 23 দিনে করতে পারে। তাহলে এইটাই আমার টোটাল কাজের পরিমাণটা। এটাকে আমরা সংখ্যাবে লিখতে পারি যে ভাই 13 গুণন 23, এটাই হচ্ছে আমার টোটাল কাজের পরিমাণ, যে আমার টোটাল কাজের পরিমাণ হচ্ছে 13 গুণন 23। তো এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে পুরো কাজের পরিমাণটা, এই যে পুরো কাজের পরিমাণ 13 × 23, এই কাজটা যদি এ আর বি একসাথে করতে চায়, ওয়ার্কিং টুগেদার, এ আর বি যদি একসাথে করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? তাহলে কতদিন সময় লাগবে? তাহলে খেয়াল করেন, এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কত, মানে কতটুকু কাজ করতে পারবে? আপনি বলবেন যে ভাই এ করতে পারে 13 কাজ, বি করতে পারে 10 কাজ, তাহলে একসাথে কাজ করলে এরা কাজ করতে পারবে 23। তাহলে এই যে আমার পুরো কাজটা, এই যে আমার পুরো কাজ কত? 13 গুণন 23। এই কাজটা করতে এ আর বি দুইজনের কত সময় লাগবে? দুইজনের কত সময় লাগবে? তাহলে বলবেন যে ভাই এ আর বি দুইজন মিলে করতে পারে 23 কাজ, তাহলে এই পুরো কাজ করতে কত সময় লাগবে? 23 কেটে যাবে, এই যে 13 দিন সময় লাগবে। 13 দিন। কারণ আপনি যদি এখান থেকে দিনের সংখ্যা বের করতে চান, এই ইকুয়েশন থেকে যদি দিনের সংখ্যা বের করতে চান তাহলে কি করতে হবে? এই কাজের পরিমাণটাকে আপনাকে এই যে মানুষ আর ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে না? সো আমরা এখানে তাই করছি না, যে এখানে এ আর বি দুইজনে হচ্ছে একজন একজন করে মানুষ, তাহলে এর ইফিসিয়েন্সি 13, বির ইফিসিয়েন্সি 10, তাহলে দুইজন মিলে কত কাজ করতে পারে? 23 কাজ করতে পারে। আর টোটাল কাজের পরিমাণকে আমরা জাস্ট তাদের ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিছি। তাহলে 13 আর 23কে যদি 23 দিয়ে ভাগ করে দেই, 23 ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে থাকবে কত? শুধু 13 দিন থাকবে। তার মানে এ আর বি একসঙ্গে কাজ করলে 13 দিনে কাজটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? ভাই দুইটাই একই বই, বুঝতে পারছেন? খায়রুল ভাইয়ের বইয়ে যে কাজটা করছে যে শুধু কিছু ম্যাথ নিছে আগারওয়ালের বই থেকে, বাছাই করা কিছু ম্যাথ নিছে, আর আগারওয়ালের বইয়ে অনেক ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, তাছাড়া খায়রুল ভাই যে সমাধানে খুব বেশি পরিবর্তন নিয়ে আসছে এমন না, কিছু কিছু সমাধান পরিবর্তন আনছে, আর ম্যাক্সিমাম সমাধান আগারওয়ালের বইও যায়, ওই বইও তাই। ঠিক আছে, দুইটা বই ভালো। এই খায়রুল ভাইয়ের বই পড়লে আপনাকে ওইটা নিয়ে ভাবতে হবে না যে কোন কোন ম্যাথ করব, কারণ ম্যাথ এমনিতেই সিলেক্টেড ম্যাথ নিছে। খায়রুল ভাইয়ের বইয়ে সম্ভবত সব মিলে 3500-এর মতো ম্যাথ আছে, আর আগারওয়ালের বই 8000-এর উপরে ম্যাথ আছে।
পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে টু নাম্বারস আর সাচ দ্যাট দ্য রেশিও বিটুইন দেম ইজ 4:7। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:7। ইফ ইচ ইজ ইনক্রিজড বাই 4, যদি প্রত্যেকটা সংখ্যাকে যদি আপনি 4 করে বৃদ্ধি করেন, দ্য রেশিও বিকামস 3:5, তাহলে ওই দুইটা সংখ্যার অনুপাত কত হবে? 3:5 হবে। দ্য লার্জার নাম্বার ইজ, তাহলে বড় সংখ্যাটা কত? কিছুক্ষণ আগে এই টাইপের ম্যাথ আমরা করে আসছি। এখানে আমরা চাইলে ক্রস প্রোডাক্ট লাগাইতে পারি যে দুইটার সংখ্যা শুরুতে কত ছিল? এই যে 4:7 ছিল। এখন বলতেছে যে এই দুইটা সংখ্যাকে 4 করে বৃদ্ধি করেন, অর্থাৎ এই 4কেও 4 বৃদ্ধি করতে হবে, 7কেও 4 বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করার পরে নতুন অনুপাত কত পাওয়া যাবে? এই যে 3:5 পাওয়া যাবে। তো জিজ্ঞাসা করছে বড় সংখ্যাটা কত। তো আমরা এখানে ক্রস প্রোডাক্ট লাগাইতে পারি। 3×7 কত হয়ে যাবে? 3×7 21, 4×5 কত? এই যে 20। এরপরে দেখেন 4×5 কত হয়ে যাবে? 20 হয়ে যাবে, বিয়োগ 3×4 কত? এই যে 12 হয়ে যাবে। তাহলে 1 সমান সমান কত হবে? 8 হবে। জিজ্ঞাসা করছে বড় সংখ্যা কত, সেখানে বড় সংখ্যা কত? 7। তাহলে 7 সমান সমান কত? এই যে 7×8 56। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, 56 হচ্ছে এখানে বড় সংখ্যা। আসেন পরেরটাতে চলে যান, 17। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল ইফ ইচ অফ ইটস সাইডস ইজ ইনক্রিজড বাই 20%। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করেন, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটা আয়তক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি আপনি 20% করে বৃদ্ধি করে দেন, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, এই ম্যাথগুলো আপনি কখনোই জ্যামিতির কনসেপ্টে করতে যাবেন না। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন আসে, এইগুলা বৃত্ত দিয়ে আসে, ত্রিভুজ দিয়ে আসে, বর্গ দিয়ে আসে, আয়তক্ষেত্র দিয়ে আসে, যে এক বাহু এত গুণ বৃদ্ধি পাইলে ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন হবে, এগুলাতে কখনোই জ্যামিতির কনসেপ্ট লাগাইতে যায় না, হুদাই পেঁচায় ফেলবেন। আপনাকে বলতেছে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করেন, তাহলে আয়তক্ষেত্রের বাহু মানে কি? বাহু মানে হচ্ছে ভাই ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো বাহু মানে হচ্ছে আমি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দেই, তাহলে আমি কি পাবো? এরিয়া পাবো। তাহলে এখানে বলা হচ্ছে যে আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে যে লেন্থকেও আপনি 20% বৃদ্ধি করে দিয়েছেন, প্রস্থকেও আপনি 20% বৃদ্ধি করে দিয়েছেন। দেওয়ার ফলে আপনার এই এরিয়াতে কি ধরনের পরিবর্তন আসছে? এই টাইপের প্রশ্নে আপনি সহজ হিসাব করবেন এইভাবে যে ধরে নেন যে প্রথমে একটা জিনিস 100 ছিল, যেহেতু 2বার 20% করে বৃদ্ধি পাবে, লেন্থে দৈর্ঘ্যতে একবার 20% বৃদ্ধি পাবে, প্রস্থতে একবার 20% বৃদ্ধি পাবে। আপনি সহজ হিসাব করবেন, 100 থেকে 2বার 20% বৃদ্ধি করে দেবেন। 100 থেকে প্রথমবার যদি 20% বৃদ্ধি করি, তাহলে 120 পাবো। তারপরে 120 থেকে যখন আমি আবার 20% বৃদ্ধি করব, তখন আমার কত হয়ে যাবে? 144 হবে। তার মানে প্রথমে এরিয়া আমার ছিল 100, আর 2বার 20% করে বৃদ্ধি করার ফলে আমার বর্তমানে এরিয়া কত হয়ে গেছে? 144 হয়েছে। তাহলে এখানে কত বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে ভাই এখানে 44% বৃদ্ধি পাইছে। তাহলে উত্তর হবে কত? 44%। আর আপনি যদি এখানে জ্যামিতির কনসেপ্ট লাগাইতে চান, নিজেই বিপদে পড়বেন। আপনি ধরে নেন প্রাথমিক অবস্থায় একদম শুরুতেই আপনার দৈর্ঘ্য আর প্রস্থ 100 করেছিল। কথার কথা, দৈর্ঘ্য আর প্রস্থ কত করেছিল? ধরে নেন যে 100 করেছিল। তাহলে আপনার এরিয়া কত হবে? আপনি বলবেন যে ভাইয়া এরিয়া ছিল 10,000। তারপরে যখন 20% করে প্রত্যেকটা বাহু মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করে দিয়েছেন, তখন আপনার দৈর্ঘ্যও 120, প্রস্থও 120। এখন আপনার ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে ভাই 14,400। তাহলে এরিয়া কত বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে ভাই 4,400 বৃদ্ধি পাইছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো? আপনি বলবেন যে ভাই প্রথমে ছিল 10,000, 10,000-এর ওপরে আমার এই যে 4,400 বৃদ্ধি পাইছে। তাহলে এটা পার্সেন্টেজে কত? 20 20 20 20 কেটে দিলে এখানে কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়?
এই যে 44% বৃদ্ধি হয় না, আপনি যদি জ্যামিতির কনসেপ্টে চিন্তা করেন বিষয়টা ঝামেলার মনে হচ্ছে না বা সময় বেশি লাগতেছে না, তার চেয়ে আমি এই কাজটা করতে পারি না যে যেহেতু ক্ষেত্রফল আমার বৃদ্ধি পাবে কত পার্সেন্ট এটা জিজ্ঞাসা করছে, তার মানে দৈর্ঘ্য আমার 20% বৃদ্ধি পাবে, প্রস্থ আমার 20% বৃদ্ধি পাবে। তার মানে আমি কি করব, 100-র উপরে ডিরেক্ট এইভাবে 20% দুইবার বৃদ্ধি করে দিব। দুইবার 20% বৃদ্ধি করে দিলে 144 পেয়ে যাবো। অর্থাৎ প্রথমে ক্ষেত্রফল ছিল 100, দুইবার 20% করে বৃদ্ধি করার ফলে ক্ষেত্রফল হয়ে গেছে কত, 144। তাহলে এখানে কত বেড়ে গেছে, এই যে 44% বেড়ে গেছে। তাহলে 44% উত্তর হবে, 44% উত্তর হয়ে যাবে। যেমন এরকম অনেক প্রশ্ন আসে যে 30% করে বৃদ্ধি পাইলে কত হবে, 30% করে বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল 69 হয়ে যাবে। 10% করে বৃদ্ধি আসে যে 10% করে বৃদ্ধি পাইলে কত হবে, 10% করে বৃদ্ধি পাইলে আপনার 21% বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, তাহলে ক্যালকুলেশন করা লাগবে না। আসেন পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 63 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে 500 মিটার লম্বা একটা ট্রেন 3 কিলোমিটার বেগে হেঁটে যায় একটা মানুষের দিকে। বলা হচ্ছে যে 500 মিটার লম্বা একটা ট্রেন 3 কিলোমিটার বেগে চলমান একজন মানুষকে কত সেকেন্ডে অতিক্রম করবে যদি ট্রেনের গতিবেগ 63 কিলোমিটার হয়। কথা বুঝছেন, 500 মিটার লম্বা একটা ট্রেন, এই ট্রেনটা 3 কিলোমিটার বেগে একই দিকে চলমান একজন মানুষকে কত সেকেন্ডের মধ্যে অতিক্রম করবে এটা বের করতে হবে। এবং এখানে ট্রেনের গতিবেগও দেওয়া আছে যে ট্রেনের গতিবেগ হচ্ছে 63। সো এখানে আমাকে আলটিমেটলি কি বের করতে হবে, সময় বের করতে হবে। আর সময় কিভাবে বের করা যায়, সময় বের করার বুদ্ধি হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হয়। সময় বের করার বুদ্ধি হচ্ছে যে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। আমরা বারবারই বলে আসতেছি যে একটা ট্রেন যখন একজন মানুষকে অতিক্রম করবে, ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। অর্থাৎ ট্রেন যখন মানুষকে অতিক্রম করে সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে ট্রেনের দৈর্ঘ্যটাই। সেখানে ডিস্টেন্স কত, এই যে ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে 500 মিটার। এখন আসেন স্পিড। এখানে স্পিড মানে হচ্ছে আপেক্ষিক গতিটা আপনাকে বের করতে হবে। আপেক্ষিক গতি, যে ট্রেনটা এই দিকে যাচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার একজন মানুষও ঠিক সেম দিকে হেঁটে যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। অর্থাৎ ট্রেন আর মানুষ একই দিকে যাচ্ছে, দুইজনের ডিরেকশন যদি সেম হয়, দুইজনের লক্ষ্য যদি একই হয় যে তারা দুইজন একই দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। কি বললাম, যে দুইজন মানুষের বা দুইটা ট্রেনের বা একটা মানুষ একটা ট্রেন, মানে দুইটা জিনিসের ডিরেকশন যখন সেম হবে, গন্তব্য যখন সেম হবে, তখন তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে ট্রেন যেই দিকে যাচ্ছে মানুষটাও সেই দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড বিয়োগ হবে। রিলেটিভ স্পিড বিয়োগ মানে এই যে ট্রেনের গতিবেগ 63 থেকে মানুষের গতিবেগ 3কে বিয়োগ করে দিতে হবে। 3কে বিয়োগ করে দিলে এই যে যেই গতিবেগটা পাবো এইটাই হচ্ছে রিলেটিভ স্পিড। তো দুইটা ট্রেনের অঙ্ক অথবা একটা ট্রেন একটা মানুষের অঙ্কে এই রিলেটিভ স্পিডটা প্রয়োগ হবে। সেম ডিরেকশন যখন হয় তখন রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়, যখন ডিরেকশন অপোজিট হয়, অপোজিট ডিরেকশন যখন হবে তখন রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে। সো এখানে যেহেতু ট্রেনটা মানুষকে ক্রস করতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে দুইটা জিনিসের সেম ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন হচ্ছে সেম। সো ডিরেকশন সেম হলে এই যে গতিবেগটাকে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে এখানে বিয়োগ করে দেওয়ার পরে যেই গতিবেগ পাবো এইটাই হবে এখন থেকে আমার আসল গতিবেগ। তাহলে এখানে স্পিড কত, এই যে 60। এখন উপরেরটা হচ্ছে মিটারে দেওয়া আর নিচেরটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে দেওয়া। বিষয়টা কেমন না, এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা জানি যে কিলোমিটার পার আওয়ারকে
মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারের সাথে 5/18 গুণ করে দিলেই এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 60-এর সাথে কি করা লাগবে? 5/18 গুণ করে দেওয়া লাগবে। তাহলে 6 এখানে 10 বার, 6 এখানে 3 বার। তাহলে খেয়াল করে দেখেন, 500, এই 3 উপরে চলে যাবে, আর নিচে কত? 5 আর 10-এ 50। 50 500-র ভিতরে 10 বার যাবে, 10 আর 3 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 30 সেকেন্ড উত্তর। যে ওই ট্রেনটা মানুষটাকে ক্রস করতে 30 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, 30 সেকেন্ড। ট্রেনের ম্যাথ হচ্ছে সবচেয়ে সহজ ম্যাথ। ঠিক আছে, প্রত্যেকটা যখন করাবো এডি ব্যাচে, আপনি তো আমার আগের ব্যাচেও আছেন, আপনি মগজাস্ত্র ব্যাচে আছেন না? মগজাস্ত্র ব্যাচে করাইছি না ট্রেন, দেখছেন না কত সহজ? প্রত্যেকটা ম্যাথই এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করা যাবে। এই 9-10 ট্রেনের অঙ্ক করছি না আমরা, তাহলে ভয় পাওয়ার কি আছে? 9-10 তো এই বিষয়গুলো আমরা দেখেই আসছি। পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন, এখানে আমরা ক্রস প্রোডাক্ট লাগাইতে পারবো। এখানে কি বলা হচ্ছে যে এ পার্সনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার। বলতেছে যে একজন মানুষের বয়স তার মায়ের বয়সের 2/5। আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে, হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। 8 বছর পরে তার বয়স হবে মায়ের বয়সের অর্ধেক। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট? তাহলে মায়ের বর্তমান বয়স কত? দেখেন, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ আর অনুপাত দুইটা একই জিনিস। ঠিক আছে, এই 2/5-কে চাইলে আমরা 2:5, আর এই 1/2-কে আমরা চাইলে 1:2 লিখতে পারি। এই জন্য বলি যে ভগ্নাংশ আর অনুপাত একই জিনিস। তো এখানে বলতেছে যে একজন মানুষের বয়স তার মায়ের বয়সের 2/5। তো আমরা সবাই জানি যে ভাই, ছেলের বয়স মায়ের বয়সের চেয়ে কম হবে আর মায়ের বয়স বেশি হবে। তাহলে এই যে বলেই দিছে যে ছেলের বয়স মায়ের বয়সের 2/5, তো এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি না যে এই 5 হচ্ছে মায়ের বয়স, 2 হচ্ছে ছেলের বয়স। আবার 8 বছর পরে ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক হবে, তাহলে এখানে এই 2 হবে মায়ের বয়স, আর ছেলের বয়স কত হবে? 1 হবে। এখন কেউ যদি চিন্তা করে যে মায়ের বয়স 2 ছেলের বয়স 5, তাহলে তো হিসাব আলাদা, বুঝলেন না? এটা তো হবে না, কারণ মা সব সময় ছেলের চেয়ে বড় হবে। সেটা ফাইন্ড আউট করা খুবই ইজি যে কোনটা কার বয়স। তো আমরা যদি লিখি যে এই যে পুত্র আর হচ্ছে তার মা, তাদের বয়সের অনুপাত কত? 2:5। তো প্রশ্নে বলেই দিছে যে 8 বছর পরে, তার মানে ছেলেকেও 8 বছর সামনে নিয়ে গেলাম, মাকেও 8 বছর সামনে নিয়ে গেলাম। যাওয়ার পরে বয়সের অনুপাতটা কত হয়ে যাবে ছেলে আর মায়ের? বলতেছে যে এই যে 1:2 হবে। এখন আপনি ক্রস প্রোডাক্ট লাগান। এই যে 5 একে কত? 5। 2 দুগুণে কত? এই যে 4। 8 দুগুণে কত? এই যে 16। 8 একে কত? 8। 5 থেকে 4 বিয়োগ করলে 1। 16 থেকে 8 বিয়োগ করলে 8। 1 = 8 হলে জিজ্ঞাসা করছে মায়ের বয়স কত? তো মায়ের বয়স, মায়ের বর্তমান বয়স হচ্ছে 5। তাহলে এই 5 = কত হবে? 5 8 40 বছর। ডি উত্তর। মায়ের বর্তমান বয়স হচ্ছে 40। পরেরটাতে চলে যান, 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 61। 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 61। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার? তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত? 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 61, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত জানতে চাইছে।
আমরা কি বলছি যে গড় মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটা, মধ্যমণি। সেখানে 5টা সংখ্যা আছে, ধারাবাহিক 5টা বিজোড় সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই 5টা সংখ্যার মাঝখানের সংখ্যাটাই হচ্ছে গড়। তাহলে মাঝখানের সংখ্যাকে 61, এটাই হচ্ছে গড়। 61-র পরের সংখ্যা কত? বিজোড় সংখ্যা 63। তারপরে কত বিজোড়? 65। 61-র আগে বিজোড়কে 59, 59-এর আগের বিজোড়কে এই যে 57। তাহলে এই যে 5টা সংখ্যা যাদের গড় হচ্ছে 61, তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা। তো জিজ্ঞাসা করছে বড় আর ছোট এই দুইটা সংখ্যার পার্থক্য কত। তো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 65, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমার 57। এই দুইটার পার্থক্য কত? এই যে 8। অপশনে উত্তর। আসেন লাস্ট ম্যাথে চলে যাই, 21 নম্বর। দেখেন 21 নম্বরে কি বলা হচ্ছে যে ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস, একটা ক্লাসে 60 জন ছাত্রছাত্রী আছে, হোয়ার দ্য নাম্বার অফ গার্লস ইজ টুয়াইস অফ বয়েজ, যেখানে বালিকাদের সংখ্যা হচ্ছে বালকদের দ্বিগুণ। কামাল এ বয়, কামাল হচ্ছে একজন বালক, র্যাঙ্কড 17th ফ্রম দ্য টপ, বলতেছে যে ওপরের দিক থেকে কামালের অবস্থান হচ্ছে 17তম। ইফ দেয়ার আর 9 গার্লস আহেড অফ কামাল, কামালের ওপরে যদি 9 জন বালিকা থাকে, দ্য নাম্বার অফ বয়েজ ইন র্যাঙ্ক আফটার হিম ইজ, তাহলে কামালের পরের র্যাঙ্কে কতজন বালক আছে? কামালের পরের র্যাঙ্কে কতজন বালক আছে? খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যে বালিকাদের সংখ্যা হবে বালকের সংখ্যার দ্বিগুণ। তাহলে আমি যদি বালক আর বালিকার অনুপাত এখানে করি, যে বালকের সংখ্যা যদি 1 জন হয়, বালিকার সংখ্যা হবে দ্বিগুণ, অর্থাৎ 2 হবে। তাহলে প্রশ্নে বলে দিছে যে বালক আর বালিকা মিলে টোটাল কত? 60। এখানে আমাদের টোটাল কত? 3। তাহলে 3 সমান সমান 60 হলে 1 সমান সমান কত হবে? 20 হবে। তার মানে বালকের সংখ্যা 20 আর বালিকার সংখ্যা কত? 40। ঠিক আছে? তো বলতেছে যে ভাই এই 60 জনের মধ্যে কামালের রোল হচ্ছে 17। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17। ঠিক আছে? এই 17 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে কামালের, এটা হচ্ছে কামালের রোল। ঠিক আছে? এটা হচ্ছে কামালের রোল, যে কামালের রোল হচ্ছে 17। এখন প্রশ্নে বলে দিছে যে কামালের ওপরে এই যে দেখেন, ইফ দেয়ার আর 9 গার্লস আহেড অফ কামাল, অর্থাৎ কামালের আগে 9 জন বালিকা আছে, 9 জন বালিকা আছে। তাহলে কামালের আগে 9 জন বালিকা থাকা মানে কি? এই যে 16, এটাও বালিকা, এটাও বালিকা, এটাও বালিকা, এটাও বালিকা, 2 4 5 6 7 8 9, অর্থাৎ রোল 8 পর্যন্ত, রোল 8 থেকে 16 পর্যন্ত সবগুলাই হচ্ছে বালিকা। ঠিক আছে? এই রোল নাম্বার 8 থেকে, রোল নাম্বার 8 থেকে 16 পর্যন্ত সবগুলাই কি? বালিকা, সবগুলাই বালিকা। ঠিক আছে? এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কামালের পরে কতজন বালক আছে? কামালের পরে কতজন বালক আছে? তাহলে খেয়াল করেন, বালক কতজন? 20 জন না? বালক হচ্ছে এখানে 20 জন, বালক 20 জন। তাহলে কামালের আগে যদি আমার 9 জন বালিকা থাকে, তাহলে এখানে এই যে রোল 7 পর্যন্ত যারা আছে তারা বালক, তাহলে এখানে বালক কতজন? 7 জন না? 1 2 3 4 5 6 7, এই 7 জন কি? বালক। এই 7 জন বালক। আর এই যে রোল নাম্বার 17 মিস্টার কামাল, এই কামাল একজন, এও কি? বালক। তাই না? তাহলে রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 17 পর্যন্ত, রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 17 পর্যন্ত বালক কতজন আছে? বালক কতজন আছে? আপনি বলবেন যে 7 আর 1 কামাল, 8 জন, 8 জন আছে।
রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 17 পর্যন্ত বালকের সংখ্যা কত? 8। তাহলে টোটাল বালক যদি 20 জন হয়, এই 20 জনের মধ্যে 8 জন বালকের অবস্থান যদি রোল 17 হয়, মানে রোল 17 পর্যন্ত হয়, তো জিজ্ঞাসা করছে যে কামালের পরে কতজন বালক আছে, মানে রোল নাম্বার 17-র পরে কতজন বালক আছে। তাহলে রোল নাম্বার 17 পর্যন্ত বালক আছে 8 জন, টোটাল বালক 20 জন। 20 থেকে 8 চলে গেলে বাদ বাকি যেই 12 জন বালক আছে, এই 12 জন বালকের অবস্থান হবে কামালের পরে, অর্থাৎ রোল নাম্বার 17-র পরে এই যে 12 জন বালক আছে, ঠিক আছে, রোল নাম্বার 17-র পরে 12 জন বালক আছে, এটাই উত্তর হবে। এই যে জিজ্ঞাসাই করছে এটা, যে দ্য নাম্বার অফ বয়েজ ইন র্যাঙ্ক আফটার হিম, হিম মানে হচ্ছে কামাল, যে কামালের পরে কতজন বালক আছে। তো কামাল পর্যন্ত টোটাল বালক আছে 8 জন, 20 থেকে 8 বাদ দিলে যে 12 জন থাকে, এই 12 জনের অবস্থান হচ্ছে কামালের পরে, অর্থাৎ 17 রোলের পরে আরো 12 জন বালক থাকবে, ঠিক আছে। মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ আর কি। বোঝা গেছে ভাই? এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। হ্যাঁ, আমরা আগামীকালকে ক্লাস করবো ইনশাল্লাহ সকাল 9টায়। আগামীকালকে আবার সকাল 9টায় ক্লাস হবে, 6 নম্বর ক্লাস। আজকে যে 5টা ক্লাস শেষ, মোটামুটি আমরা 100+ ম্যাথ সলভ করে ফেলছি। ঠিক আছে, 100+ ম্যাথ আমরা মোটামুটি সলভ করে ফেলছি। তো কালকে 6 নম্বর ক্লাস, তারপরে আমাদের মোটামুটি 17টার মতো ক্লাস থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।